জাতির পিতার স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য, জন্মদিনে প্রধানমন্ত্রী। চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের যাবজ্জীবন। দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু। আজও আটকে পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ। এবং আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না ক্রিকেট দল। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিয়েছিলাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এটিএন নিউজের শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? সেপ্টেম্বর 1947 সালের এই দিনেই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের সরকার প্রধান, যার হাত ধরেই সমৃদ্ধির নতুন এক স্বপ্নময় পথে বাংলাদেশের যাত্রা শুরু। আজ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। এক জীবনে এতটা উত্থান পতন, এতটা দুঃসময়, এতটা কঠিন কোমলে মিশানো জীবন খুব কম মানুষেরই হয়। শেখ হাসিনা সেই কঠিন পথের যাত্রী। ৭৫-এর আগের শান্ত সাধারণ নির্ঝঞ্ঝাট জীবন হঠাৎই বদলে গেল এক রাতের আধারেই। কাছের অতি চেনা বহুজন হয়ে গেল অচেনা। পরিবারের প্রায় সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া বঙ্গবন্ধুর বড় মেয়ের জন্য দেশের মাটিও তখন অনিরাপদ এক জায়গা। সেই চরম বাস্তবতাতেই যেন নতুন করে জন্ম হলো তার। শত বাধা ডিঙিয়ে ১৯৮১ সালে বদলে যাওয়া এক বাংলাদেশে ফিরে এলেন বদলে যাওয়া এক শেখ হাসিনা। দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর থেকে রাজনৈতিক প্রজ্ঞা ও আপসীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসা, বঙ্গবন্ধু হত্যাকারী আর যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের সঠিক পথে আবারও হাঁটা শুরু তো তারই হাত ধরে।
ওই যে আগেই বলেছি, ঝঞ্ঝামুখর পথেই বারবার হাঁটতে হয়েছে শেখ হাসিনাকে। তাই তো 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা 1/11-তে গ্রেপ্তার, -2 ফর্মুলার মতো কত ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে তাকে। তারপর এক নতুন যুগ। 2008-এর নির্বাচনে জয়ের পর টানা তৃতীয় মেয়াদে তার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু একজন জনপ্রিয় রাজনীতিবিদই নন, শেখ হাসিনা এবার যেন প্রমাণ করলেন কতটা দক্ষ প্রশাসক তিনি। তার নেতৃত্বেই দিন বদলের পথে বাংলাদেশের অপ্রতিরোধ যাত্রা। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের সক্ষমতা বুঝিয়েছেন। এক সময়ের তলাবিহীন ঝুড়ি, তার নেতৃত্বেই এখন অর্থনীতির উদীয়মান নতুন শক্তি, ডিজিটাল বাংলাদেশ। আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি বেহেশত থেকে দেখতে পারেন? লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক সিদ্ধান্তে সারা বিশ্বে তিনি যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, ঠিক তেমনি হঠাৎই পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়া করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের হাল তারই শক্ত হাতে। করোনা যুদ্ধে তিনিই তাই বাংলাদেশের কমান্ডার ইন চিফ। শুভ জন্মদিন শেখ হাসিনা। রেজন ফয়েজ, ATN নিউজ, ঢাকা। অর্থনৈতিক বা সামাজিক সব সূচকেই তিনি সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী। সব সময় থাকেন শত ব্যস্ততায়, থাকতে বাধ্য হয়েছেন কড়া নিরাপত্তার মধ্যে। যোগ্যতম প্রধানমন্ত্রীর মাঝেও লুকিয়ে আছে এক অনন্য সাধারণ শেখ হাসিনা। সারল্যই যার বড় শক্তি। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম ব্যক্তি, কিন্তু এই জীবন বেছে নিতে বাধ্য হবার আগে কেমন ছিলেন পরিবারের সবার প্রিয় হাসু আপা। ওনার ঘরের নামই ছিল আলশেখানা। আবার আজিমপুর গার্লসের স্কুল পালানো মেয়েটির নামও শেখ হাসিনা। শিক্ষা জীবনে দুরন্তপনায় ছিলেন সবার থেকে এগিয়ে। এই মাঠে আমরা হাডুডু খেলেছি, এই মাঠে গোল্লা শুট খেলেছি, বেসবল খেলেছি। চোখ এড়িয়ে এই স্কুল থেকে ওই গেট পার হয়ে আমরা সেই বিশ্ববিদ্যালয় বটতলায় মিটিং শুনতে চলে যেতাম। তবে 75-এর 15ই আগস্ট ঘাতকের বুলেট পাল্টে দেয় সবকিছুই। দেশে থাকা পরিবারের প্রত্যেকটি মানুষকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ঘাতকের দল। যখন ফিরে এলেন তখন তিনি খুবই বিমূঢ় ছিলেন, কিন্তু আস্তে আস্তে মনে হলো যেন তার মধ্যে একটা রূপান্তর ঘটে গেল। ক্রমশ সেটা একটা অন্য রূপ নিল, অর্থাৎ একটা পরিবর্তন করতে হবে অবস্থা দেশের, এই মানুষের ভাগ্য ফেরাতে হবে। নিজের সব হারিয়ে পাথর হয়ে ওঠা দৃঢ়চেতা সিদ্ধান্তে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু বাঙালির দুঃখ কষ্টে বেরিয়ে আসে লুকিয়ে থাকা কোমল হৃদয়। টানা প্রায় এক যুগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 4 দশক ধরে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু, কিন্তু নিজ ঘরে তিনি মমতাময়ী মা, স্নেহময়ী দাদি নানি। শুধু নিজ পরিবার নয়, শিশু সঙ্গ পেলে শেখ হাসিনা নিজেও যেন উচ্ছল কিশোরী। বেমালুম ভুলে যান তিনি রাষ্ট্রনায়ক, তিনি প্রধানমন্ত্রী। আবার নিজের পৈতৃক বাড়িতে আজও অহংকারহীন, অতি সাধারণ গ্রাম বাংলার শাশ্বত নারী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হলেও আজও তাকে কাছে টানে সমুদ্র, সৈকতে খালি পায়ে হেঁটে বেড়ান নোনা জলে। ফি বছরের বৈশাখী উৎসবেই বেরিয়ে আসে মনে প্রাণে বাঙালিয়ানা। আবার এই মানুষটিরই ঘুম ভাঙে ফজরের আজানে, কখনো বা
সংসদে দাঁড়িয়ে নিজের এই সহজ সরল জীবনের স্বীকারোক্তি দেন অবলীলায়। সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই, তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। আরাফাত সিদ্দিকী, এটেন নিউজ, ঢাকা। বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন অল্পের জন্য, তারপরেও কোনোবারই আইনের পথ ছেড়ে প্রতিহিংসার পথে হাঁটেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সালে দেশে ফেরার পর থেকে অন্তত 21 বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। অসীম সাহস আর ভাগ্যের সহায়তায় বেঁচে যান তিনি। দেখব আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। 1975 সালের 15ই আগস্ট দেশের বাইরে ছিলেন বলে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 1981 সালে দেশে ফেরার পর থেকেই ঘাতকের বুলেট তাড়া করে ফিরছে শেখ হাসিনাকে। প্রথম গণতন্ত্র রক্ষার আন্দোলনে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন 1987 সালের 10 নভেম্বর। সেই হামলায় প্রাণ হারান যুবলীগ কর্মী নূর হোসেন। সেদিন ব্যর্থ হয়ে 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনাকে হত্যার ছক আঁটে ষড়যন্ত্রকারীরা। চট্টগ্রামের তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদার নির্দেশে শেখ হাসিনার ট্রাক মিছিলে গুলি চালানো হয়। প্রাণ হারান আওয়ামী লীগের অন্তত 24 নেতাকর্মী। পরের বছর 1989 সালের 10 আগস্ট মধ্যরাতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টি। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে গুলির পর গ্রেনেড ছুড়ে মারে ঘাতকের দল। 1991 সালের 11 সেপ্টেম্বর রাজধানীর গ্রিন রোডে গুলি ও বোমা নিক্ষেপ। 1994 সালের 23 সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনের বগি লক্ষ্য করে অসংখ্য গুলিবর্ষণ। 1995 সালের 7 ডিসেম্বর রাজধানীর রাসেল স্কয়ারে গুলিবর্ষণ এবং 1996 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু এভিনিউতে বক্তব্য দেওয়ার সময় গুলি ও বোমা নিক্ষেপ উল্লেখযোগ্য। এরপর 1999 সালের 12 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্রকন্যা সহ 31 জনকে হত্যার একটি ষড়যন্ত্র গণমাধ্যমে ফাঁস হয়। বারবার মৃত্যুর মুখে গেছি, বারবার বন্দী হয়েছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু সাহস হারাইনি। 2000 সালের 20 জুলাই শেখ হাসিনাকে হত্যা করতে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় 76 কেজি ও 84 কেজি ওজনের শক্তিশালী বোমা পুঁতে রাখে হরকাতুল জিহাদ। পরের বছর 30 মে খুলনায় তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালায় একই সংগঠন। 2001 সালেরই 25 সেপ্টেম্বর সিলেটের নির্বাচনী জনসভায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল হুজিবি। 2001 সালের নির্বাচনের পর 21 আগস্ট গ্রেনেড হামলা ছাড়াও আরও কয়েকবার তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপর প্রাণঘাতী হামলা হয়। এর মধ্যে 2002 সালের 4 মার্চ নওগাঁয় গাড়িবহরে হামলা। সে বছরই 29 সেপ্টেম্বর সাতক্ষীরার কলরোয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে হত্যার চেষ্টা। 2004 সালের 2 এপ্রিল বরিশালে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি চালায় ঘাতকের দল। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্য কর্ম। 2004 সাল থেকেই প্রশিক্ষিত নারী জঙ্গি দিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জঙ্গি শাহানুর আলম ওরফে ডাক্তার গ্রেপ্তার হলে এই ষড়যন্ত্র প্রকাশ পায়। গণতন্ত্রের অবসান ঘটানোর ছক কষা হয়েছিল। 2007 সালের 16 জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করেছিল। তারপরে যেটুকু গিয়েছিল বিষ, তাতে তার চোখ একটা কান্ত চলে গেছে আর মুখটুক ফুলে গিয়েছিল। 2011 সালে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসবাদী দলের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারীরা। সে বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে হত্যার জন্য একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। 2015 সালের 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাওয়ার পথে রাজধানীর কারওয়ান বাজারে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি। এখানেই শেষ নয়, 2017 সালের 27 ডিসেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে পরিকল্পিতভাবে যান্ত্রিক ত্রুটি রাখা হয়েছিল। এই ঘটনার অদ্যোপান্ত জানতে এখনও তদন্ত চলছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আরও খবর জানাবো সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গে চোখ রাখছি। পরিবারের সবাইকে হারিয়ে এদেশে ফিরে
কাজ করাটা খুব কঠিন ছিল। তারপরেও পিতার স্বপ্ন পূরণ আর এদেশের মানুষের জন্য কিছু করতে হবে এমন আবেগ থেকেই নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। ৭৪তম জন্মদিনে নিজের এমন আবেগী উপলব্ধির কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে যেন তাই ঘটেছে। জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল এদেশেরই কিছু কুচক্রী। তারপরেও পরিবার হারানোর কষ্ট বুকে চেপে দেশে ফিরে এসেছিলেন তিনি। আর এতগুলো বছর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে। এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন, বলেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষু হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে, তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। এটাই তার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে, সেটা যেন পূর্ণ করতে পারি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজীবন সম্মানের সাথেই বাঁচতে চান তিনি। আর সকলের কাছে দোয়া চাই, দোয়া এইটুকু চাই যে যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি, আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি। সকলের সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস না আসলে দেশের অগ্রযাত্রাটা আরো বেশি হতো। যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সভার শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, কারণ তার প্রজ্ঞা, জ্ঞান, মেধা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ১৯৭২ সালে বাংলাদেশে এসেছিলেন ভারত তথা উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। আজ তার ৯২তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন সুকণ্ঠী এই ভারতরত্ন। এটিএন নিউজের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। আটচল্লিশ বছরের কর্মজীবনের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে বিচারপতি, সহকর্মী, বন্ধু ও সর্বস্তরের আইনজীবীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার দীর্ঘদিনের সহকর্মী সহ বিভিন্ন অঙ্গনের শুভানুধ্যায়ীরা বলেন, শুধু একজন সফল অ্যাটর্নি জেনারেলকেই নয়, আইন অঙ্গন হারালো অভিভাবক, বন্ধু এবং সদা হাস্যোজ্জ্বল কাজ পাগল এক মানুষকে, যার অভাব অপূরণীয়। বেইলি রোডের সরকারি এই বাসা থেকেই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম। ২৬ দিনের মাথায় ফিরে এলেন নীড়ে, কফিনবন্দি হয়ে। সোমবার সকালে প্রায় ২ ঘন্টা বাসার নিচে রাখা হয় মাহবুবে আলমের মরদেহ। আত্মীয় স্বজনের পাশাপাশি কয়েকজন মন্ত্রী ও বিচারপতিরাও শেষবারের মতো দেখতে এসেছিলেন তাকে। আমরা সত্যিকারের একজন মহান পুরুষকে হারালাম, যার আপনার আইনের প্রতি শ্রদ্ধা, দেশমাতৃকায় ভক্তি প্রস্তাবিত। অত্যন্ত প্লেজেন্ট একজন মানুষ ছিলেন, হাসি খুশি ছিলেন, কথাবার্তা সুন্দর। এই মুহূর্তে তারকে স্মরণ করি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তিনি আইনজীবী হিসাবে যেমন দক্ষ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, সকলের সঙ্গে তার যে সৌজন্য বোধ ছিল, রাষ্ট্রের প্রতি তার যে মমত্ব ছিল, অসাম্প্রদায়িকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত রাখতে, বার এবং বেঞ্চের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমার মনে হয় অনন্য অসাধারণ দৃষ্টান্ত তিনি রেখেছেন। এরপর তার ৪৮ বছরের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের মরদেহ।
বেলা 11:30টায় শত শত আইনজীবী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকা অ্যাটর্নি জেনারেলের জানাজা হয়। জানাজার আগে তার ছেলে সুমন মাহবুব বাবার জন্য দোয়া চান সবার কাছে। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় মাহবুবে আলমের কফিনে। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজন মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সহ অনেকেই শ্রদ্ধা জানান। আমি ব্যথিত, এটা প্রত্যাশিত ছিল না। উনি ভালো হয়ে উঠছিলেন, তারপরে ইন্তেকাল করলেন। মুক্তিযুদ্ধের প্রতি তার অসামান্য তার একটা আনুগত্য ছিল এবং খুব স্বাধীনচেতা ছিলেন। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনাবোধ সম্পন্ন মানুষ এবং গভীরভাবে দেশপ্রেম বোধে তিনি উদ্বুদ্ধ ছিলেন। আমি একবার ওনার সাথে ঢাকার বাইরে একটি মামলা করতে গেলাম, উনি ফিস পেলেন, উনি শুনলেন একজন আইনজীবী অসুস্থ, উনি দেখতে যে ওনাকে পুরো টাকাটাই দিয়ে আসলেন। উনি ছিলেন এই টাইপের মানুষ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ল রিপোর্টার্স ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান মাহবুবে আলমকে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রমে বসেনি। আদালত চত্বর থেকে মরদেহ নেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে দুপুর 1টায় সমাহিত করা হয় দেশের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমকে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান আলোচিত মোহাম্মদ শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ অস্ত্র রাখার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালত সোমবার এ রায় দেন। কারাগারে আটক রিজেন্টের শাহেদকে রায়ের দিন দুপুরেই আদালতে হাজির করা হয়। অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা করেন আদালত। অবৈধ অস্ত্র রাখার দায়ে শাহেদকে যাবজ্জীবন এবং গুলি রাখার দায়ে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। যেহেতু তার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই জন্যই এই অস্ত্র মামলার 19-এর এ এবং এফ একটা গুলিও ছিল, এই জন্য এ এফ 2টি ধারায় এই মামলাটা হয়েছে। আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট হয়েছি। পর্যবেক্ষণে আদালত বলেন, শাহেদ একজন ভদ্রবেশী প্রতারক। সমাজে এরকম আরও প্রতারক রয়েছেন যাদের জন্য এ রায় একটি বার্তা। আদালতের সামনে মিথ্যার আশ্রয় নেয় তাকে বিন্দুমাত্র অনুকম্পা দেখানোর সুযোগ নেই। শুধু শাহেদ না, এই ধরনের ভদ্রবেশী অনেক অপরাধী যারা আছে সমাজে, তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে অপরাধ করলে তার সে কোনোভাবে পার পাবে না, সে যত বড় ক্ষমতাশালী হোক। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। করোনা টেস্টে ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা এবং মিরপুর শাখায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 15 জুলাই সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রসহ আটক হয় শাহেদ। পরে তার ব্যবহার করা গাড়ি থেকেও মাদক এবং গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। 30 জুলাই অস্ত্র আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 11 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 28 জুলাই মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। মাত্র 2 মাস 10 দিনে শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার এই রায় এলো। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা 5193। সোমবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় কোভিড-19 শনাক্ত হয়েছে আরও 1807 জনের। আর এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,60,555-তে। দেশের 106টি ল্যাবে গত 24 ঘন্টায় 11,922টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 19,21,382 জনের। তবে গত 24 ঘন্টায় আরও 1,582 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট 2,72,073 জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.77%, আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার 75.46%, মৃতের হার 1.44%।
ভিসা ও আকামার মেয়াদ অটো রিনিউয়ের দাবিতে রাস্তা দখল করে বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। দুপুরে সার্ক ফোয়ারা ঘেরা রাস্তাগুলোতে 2 ঘন্টা যান চলাচল বন্ধ রাখেন তারা। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিস্তারিত দেখে নেব সাজ্জাদা সুইটি রিপোর্টে। সপ্তাহ জুড়ে পুঞ্জীভূত ক্ষোভ শেষ পর্যন্ত জনভোগান্তিতেই গড়ালো। সার্ক ফোয়ারা ঘেরা ব্যস্ত সবকটা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল দুপুরে। ব্যস্ততম কারওয়ান বাজার মোড় তখন বিক্ষুব্ধ প্রবাসীদের দখলে। হোটেল সোনারগাঁও সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষায় থাকা সৌদি প্রবাসীরাও দাবি আদায়ের উপায় করলেন সেই জনজিম্মি পদ্ধতি। গুরুত্বপূর্ণ একটা রাস্তা আপনারা যে দখল করে নিলেন, মানুষের তো কি করবো আমরা বলেন? আমরা নিরুপায়। কেউ 5 দিন কেউ 7 দিন যাবত যদি ফুটপাতে শুয়ে থাকে তার কি অবস্থা? আমাদের কি সরকার খোঁজ নিছে? আমরা একদম অক্ষম, কারণ আমাদের কর্ম ওখানে। একটা টাবল চাইতেছে 1,70,000 টাকা, 1,80,000 টাকা। দোকানটা কেন কালো বাজারে হাতে যাবে? টাবল যাবে কেন? 3 মাস অথবা ম্যাক্সিমাম 2 মাস যেন অটো রেনো করাতে না হইলে আমরা না খাইয়ে মরে যাবো। আমি এই দেশে আসছি 8 লক্ষ টাকা সুদে আনছি, আজকে মেয়ে বিবাহ দিছি। এই কাগজপত্রগুলো সৌদি আরব থেকে আনার জন্য, কিন্তু এখান থেকে একটু সৌদি আরব থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের কর্মস্থলে যাইতে চাই, এটা আমার সবচেয়ে বড় দাবি। পরিস্থিতি ঠিক করতে পুলিশের তৎপরতাও ঘটনার শুরু থেকেই, কিন্তু কারো কোনো কথাই যেন আস্থা পাচ্ছিলেন না প্রবাসীরা। কষ্ট করতে হবে না, সবাইকে পাঠানোর ব্যবস্থা করতে হবে সরকার। যে এজেন্সির মাধ্যমে, যার মাধ্যমে যেভাবে আপনি সৌদি আরবে গেছেন, তারা যদি আপনাদের কোঅপারেট না করে, আপনাদের সহযোগিতা যদি না করে, তাহলে আপনারা আমাদেরকে অভিযোগ করেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কথায় মানানো না গেলেও জোর প্রয়োগে সরে গেলেন প্রবাসীরা। বিকেল নাগাদ রাস্তায় গাড়ি চলাচলও ঠিক হলো। সোমবার 5ম দিনের মতো টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স। 1901 থেকে 2300 পর্যন্ত সিরিয়ালের টোকেনধারী প্রবাসীদের এদিন টিকিট দেওয়া হয়। আমরা কয়েক মুসলিম হয়তো কয়েকজন আসছি, বাকি তো অনেকগুলো টোকেন পায় না, ই করে না। অটো রেনুয়াল দিলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা হয়রানি হয় না। এদিকে তথ্য বিভ্রাট ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 5ম দিনের টিকিট প্রদান কার্যক্রম। তোমরা এই ডেটে যেতে না, ভিসা লাগাইলাও আবার। ভিসা তো কোভিলে লাগাইতো না, আমরা কি করি? আমি তো মাল্টি ভিসা, আমাকে কেন আটকাবে বা আমাকে ঢোকার কেন সুবিধা নাই? কিন্তু আমার প্রায় 26 বছরের অভিজ্ঞতা আমার। সাজ্জাদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাইজিস্ট্রির বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। এমসি কলেজে গণধর্ষণ, 3 আসামি 5 দিন করে রিমান্ডে। এবং সুনামগঞ্জের এমপি রতনের তথ্য খুঁজছে দুদক। জাতির পিতার স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য, জন্মদিনে প্রধানমন্ত্রী। চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের যাবজ্জীবন। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু। সড়ক অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ। এবং আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না ক্রিকেট দল। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ ফিরতে ফিরতে শিরোনামগুলো জানাচ্ছিলাম। শেখ হাসিনার জন্মদিনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকট মোকাবেলা করে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছেন শেখ হাসিনা, আর তার কারণেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। ওবায়দুল কাদের বলেন, কর্মগুণে দলের চেয়েও বেশি জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া মাহফিলে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে তাদের 7 দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত
3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মাহবুবুর রহমান রনিকে এবং নবীগঞ্জ থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। আর এ নিয়ে এজাহারভুক্ত 4 আসামি সহ 6 জন গ্রেফতার হলো। বাকি 2 আসামি তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমানকে ধরতে অভিযান চলছে। গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এই ঘটনার সহিত কে কে জড়িত আছে বা কারা জড়িত আছে বা তারা যেসব অস্ত্র ব্যবহার করেছে বা কোথায় কি অবস্থায় আছে সেইগুলা জানার জন্য রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। সাইফুর রহমানের নামে তো আরেকটা মামলা আছে, অস্ত্র মামলা। হ্যাঁ, অস্ত্র মামলা আরেকটা আছে, সেইটা সেপারেট চার্জশিট হবে এবং নারী শিশু নির্যাতনের মামলাটাও সেপারেট হবে। সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাংক হিসেবের সকল তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে। দুদক জানায়, সুনামগঞ্জ 1 আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবছরের শুরুর দিকে তাকে দুদকে ডেকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। এবার রতন ও তার স্ত্রী মাহমুদা হোসেন লতার ব্যাংক হিসেবের সকল তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ ইউনিটের কাছে এই তথ্যগুলো চাওয়া হয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে মিনিকেট, কাজললতা, বাসমতি সহ সব ধরনের চালের দাম বেড়ে গেছে। আর এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ওপর। ক্রেতাদের অভিযোগ, চালের বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, আর এ সুযোগ কাজে লাগাচ্ছে মিলার ও ব্যবসায়ীরা। মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বেশি দামে চাল বিক্রি করছে বলে অজুহাত দেখাচ্ছেন খুচরা বিক্রেতারা। কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকদেরও দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। বাজেটে বিরতি নিচ্ছে, আবারও এরপর জানি ফিরছি। টিকটকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আটকে গেল আদালতে। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। অতিবৃষ্টিতে মেহেরপুরে এবার পাটের ফলন বিপর্যয় হয়েছে। কৃষকরা জানান, জমিতে পানি জমে যাওয়ায় পাট গাছ বাড়তে পারেনি। পানিতে তলিয়ে যাওয়া পাট কাটতে গিয়ে গোড়ার অনেকাংশই বাদ পড়ে যাচ্ছে। এ কারণে প্রত্যাশা মতো ফলন পাচ্ছেন না কৃষকরা। তারা জানান, প্রতি বিঘা জমির পাট উৎপাদনে খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা, বিক্রি করতে হচ্ছে একই দামে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে মেহেরপুরে 19,700 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। নিচু জমিতে কিছু পাটের ফলন কম হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। দেশে বাইরের খবর। যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন আদালত। টিকটকের আবেদনের প্রেক্ষিতে রোববার এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার বিচারক কার্ল নিকোলাস। ট্রাম্প প্রশাসনের নির্দেশে অ্যাপেলের অ্যাপ স্টোরে ব্লক করে দেওয়া হয়েছে অ্যাপটি।
এছাড়া গুগল প্লে স্টোর থেকে নতুন করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না কোনো মার্কিন ব্যবহারকারী। তবে আগে থেকে যারা ব্যবহার করছেন তারা ব্যবহার করতে পারবেন এটি। কোনো ধরনের আপডেট করতে পারবেন না। যুক্তরাষ্ট্র থেকে ব্যবহারকারীদের তথ্য চীনে পাচার করছে টিকটক। এই অভিযোগে দীর্ঘদিন ধরে টিকটক বন্ধের পায়তারা করছিল ট্রাম্প প্রশাসন। এবার খেলার খবর। কোয়ারেন্টিনের সময়সীমা নিয়ে সমঝোতা না হওয়ায় আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কা সফর নিয়ে জরুরি সভার শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। বাংলাদেশের লঙ্কা সফর গেল কয়েক সপ্তাহে খবরের শিরোনাম হয়েছে দুই দেশের গণমাধ্যমে। শ্রীলঙ্কা বোর্ড শর্ত দিয়েছিল সেখানে পৌঁছে বাংলাদেশ দলকে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময় হোটেলের বাইরে বেরোতে পারবেন না ক্রিকেটাররা। তবে বিসিবি জানিয়ে দিয়েছিল কোয়ারেন্টিনের মেয়াদ শিথিল এবং এ সময় অনুশীলনের সুযোগ না দিলে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে না। বিসিবির এই অবস্থানের কারণে কোভিড-19 টাস্ক ফোর্সকে শর্ত শিথিলের অনুরোধ করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তবে টাস্ক ফোর্স জানিয়ে দিয়েছে মহামারীর এই সময়ে বিদেশিদের ক্ষেত্রে 14 দিনের কোয়ারেন্টিন মানতেই হবে। দুই বোর্ডের অনড় অবস্থানের কারণে আপাতত লঙ্কা সফর হচ্ছে না। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল তামিম, মুশফিক, মুমিনুলদের। শেষ করব, তবে যাবার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। জাতির পিতার স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য, জন্মদিনে প্রধানমন্ত্রী। চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের যাবজ্জীবন। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু। সড়ক অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ। আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না ক্রিকেট দল। এমসি কলেজে গণধর্ষণ, 3 আসামি 5 দিন করে রিমান্ডে। সুনামগঞ্জের এমপি রতনের তথ্য খুঁজছে দুদক। টিকটকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আটকে গেল আদালতে। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।